আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের সাজা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রথম রায়। শিগগিরই দেশের মাটিতে দেখা হবে বললেন তারেক রহমান। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান। জুলাই পদযাত্রার মধ্য দিয়ে দেশ গড়তে মানুষের মুক্তির সনদ তৈরি হবে বলে এনসিপির আশা। একই সাথে চলছে নির্বাচনের প্রস্তুতি। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত বরেণ্য সঙ্গীত শিল্পী জিনাত রেহানা। গুলশানে প্রথম এবং চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজে সব স্তরের মানুষের শ্রদ্ধা। জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতায় পরিবেশবাদী ও বিশেষজ্ঞদের গুরুত্বারোপ। ঝালকাঠিতে বাবুই পাখি হত্যায় আইনের কঠোর প্রয়োগের তাগিদ। এবং উইমেন্স এশিয়ান কাপ ফুটবলে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বের আরও কাছে বাংলাদেশ। ঋতুপর্ণার জোড়া গোল। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে স্বপ্নজয়ী সফল মানুষের খোঁজে ইন্সপায়ারিং 10 উদ্যোগের খবর। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল ১। একই সাথে ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে ২ মাসের সাজা দিয়েছেন আদালত। আদালত বলেছেন ২৭৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। শেখ হাসিনার এমন মন্তব্য বিচারিক প্রক্রিয়ার প্রতি হুমকি। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম কোনো মামলার সাজা। মাজহার হক মান্না জানাচ্ছেন। আদালত অবমাননার অভিযোগে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় অ্যামিকাস কিউরি সিনিয়র আইনজীবী এওয়াই মশিউজ্জামানের বক্তব্য শুনেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। তিনি বলেছেন, শেখ হাসিনার বক্তব্য যদি প্রশাসন ও আদালতের জন্য হুমকি হয় তাহলে যে কোনো ব্যবস্থা নিতে পারবেন ট্রাইব্যুনাল। তিনিও মনে করেন শেখ হাসিনার বক্তব্য হুমকিস্বরূপ। তবে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পাওয়া আইনজীবী ওই বক্তব্য সম্পর্কে নিজের ব্যাখ্যা তুলে ধরেন। এই যে বক্তব্যগুলি যে ইথারের মধ্যে এসছে, এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে, এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি। উভয় পক্ষের বক্তব্য শুনে আদেশ দেন ট্রাইব্যুনাল ১। তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারাই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ১৯৭৩-এর ১১-৪ ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ১ শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। জুলাই আগস্ট হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠনের ওপর পরবর্তী শুনানির দিন ৭ই জুলাই ঠিক করা আছে। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা। জুলাই পদযাত্রায় ৩ দফা দাবি আদায়ের পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিও হয়ে যাচ্ছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন স্থানে পথসভায় দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী নির্বাচনে তরুণদের সুযোগ দেওয়ার আহ্বান জানান দলটির নেতারা। লালমনিরহাট থেকে রাসেল জামাতদারের ক্যামেরায় তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশ স্বপ্নে দেশব্যাপী জুলাই পদযাত্রার দ্বিতীয় দিন শুরু হয় কুড়িগ্রামে রাজারহাটে। হাজারো মানুষের উপস্থিতিতে পথসভায় অংশ নেয় এনসিপির কেন্দ্রীয় নেতারা। কুড়িগ্রামের বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এনসিপির নেতারা।
বিরুদ্ধে বারবার গণঅভ্যুত্থান তৈরি হবে। কুড়িগ্রামে পথসভা শেষে লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পদযাত্রা করে দলটি। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা বলছেন, এই পদযাত্রার মাধ্যমে নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিও সেরে নিচ্ছে এনসিপি। বাংলাদেশের সর্ব উত্তর প্রান্তের মানুষজন শাপলাকে এনসিপির প্রতীক হিসেবে গ্রহণ করছে এবং আপনারা দেখেছেন যে বাচ্চা শিক্ষার্থীরা পর্যন্ত রাস্তার দ্বারা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে শাপলা শাপলা। এটা আমাদের সবচাইতে বড় প্রাপ্য। আমরা মনে করি এনসিপি ধারাবে, জনতার হয়ে লড়বে। আমাদের যারা কাজ করেছেন, ওখানে যারা সংগঠক আছেন, আমাদের তো এলাকায় গিয়ে ওই মানুষগুলির পরিচয় করাই দেয়াই প্রয়োজন, কারণ ওনারা তো এলাকাটা নিয়ে কাজ করবেন, সেভাবেই চলছে। মাসব্যাপী পদযাত্রার তৃতীয় দিন নীলফামারী ও পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি। লালমনিরহাট থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই। বনানী কবরস্থানে দাফন করা হয়েছে 60 ও 70, 80-র দশকের প্রখ্যাত কণ্ঠশিল্পী জিনাত রেহানাকে। সকাল 8:30টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জোহরের পর গুলশান আজাদ মসজিদে প্রথম এবং বিকেল 3টায় চ্যানেল আয়ে দ্বিতীয় জানাজার নামাজ হয়। জিনাত রেহানা বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত শিল্পী ছিলেন। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে গানটি খ্যাত। গুণী এই শিল্পী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও দীর্ঘ সময় কাজ করেছেন। সুলতানা হিমু জানাচ্ছেন। 60-এর দশক থেকে গানের জগতে পরিচিত এক নাম শিল্পী জিনাত রেহানা। শিল্পী পরিবারের মেয়ে জিনাত গানের জগতে পা রাখেন 1964 সালে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে। সেখানেই 1968 সালে জিনাত রেহানার সাগরের তীর থেকে গানটি রেকর্ড করা হয়। এটি প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করেন তিনি। 1965 সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন জিনাত। আধুনিক আধ্যাত্মিক গানের গুণী এই শিল্পী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও দীর্ঘ সময় কাজ করেছেন। আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি জিনাত রেহানা করেছেন ছোটদের গানও। কোভিড আক্রান্ত হওয়ার পর থেকে নিউমোনিয়া সহ নানা জটিল রোগে ভুগছিলেন জিনাত রেহানা। দীর্ঘদিন হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন তিনি। গত 19 জুন তাকে হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। তার বয়স হয়েছিল 77 বছর। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আমরা সবসময় তার গান শুনে আসছি, তার গান, এবং সে এছাড়াও কিন্তু সমাজসেবী ছিলেন। তো উনিও চেয়েছিল যে ওনার যেদিন উনি দুনিয়া থেকে চলে যাবেন, ওনার দাফন এবং সব ধরনের আয়োজন সেদিনই জানি হয়। জিনাত রেহানার মৃত্যুতে চ্যানেল আই কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। দুপুর 3টায় চ্যানেল আই প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজার নামাজ হয়। জিনাত রেহানার শিল্পী জীবনের অবদান তুলে ধরেন গুণীজনেরা। আমি তাকে ব্যক্তিগতভাবে যতটুকু চিনি, দেখেছি, অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন। পৃথিবীতে উনি ভালো যে কাজগুলো করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই ভালো কাজগুলোকে ধরে তাকে যাতে ক্ষমা করে দেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা মানুষ হিসেবে বলবো যে শিল্পী হিসেবে যেরকম একটা অমায়িক ব্যবহারের মানুষ ছিলেন, এবং জীবনে আমি তাকে কারোর সঙ্গে যে একটা রাগ করা কিংবা ইয়ে করা এরকম আমি দেখিনি। মানে শেষ প্রান্তীয় জীবনের শেষ প্রান্তীয় তার গলার টনটনা ছিল এবং সুরে গাইতেন তিনি। অসাধারণ আধুনিক বাংলা, একেবারে এখনকার আধুনিক গানের চাইতেও আধুনিক করে। আর তার আরেকটা জিনিস দেখতাম, তার শেষ জীবন পর্যন্ত তার কণ্ঠ কিন্তু ক্লান্ত হয়নি। পরে বনানী কবরস্থানে জিনাত রেহানার দাফন সম্পন্ন হয়। জিনাত রেহানা বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তফা কামাল সৈয়দের সহধর্মিণী। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু সহনশীল নগর গড়তে রাজধানীতে যাত্রা শুরু হলো জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কেন্দ্র। রাজধানী সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে নগরায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় বৈজ্ঞানিক গবেষণা, নীতি সহায়তা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে এই হাব। অভিযোজনের পক্ষে অক্সফামের এমন উদ্যোগকে মাইল ফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সঞ্জিদা স্নিগ্ধার রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাংলাদেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় এলাকাগুলোতে লবণাক্ততা বাড়ছে, যা কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় রাজধানীতে যাত্রা শুরু হলো জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে হাবের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। They should be taking into the account as a priority. So that means those who are initially coming to the city, they need to facilitate them in a priority basis for the housing. But right now, if you see our housing system, it is very much privatized. Rain happens with high intensity, more than
198 millimeter in a single day. Our infrastructure cannot contain all those things. This is happening now. All these are the impacts of the climate change. বক্তারা বলেন, নগর জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি হ্রাসের উদ্যোগ কোনো চ্যালেঞ্জ নয়, বরং এটি একটি বৈশ্বিক বাস্তবতা। We share resounding success of this hub, and today we are going to launch, and this hub will create the opportunity for the mitigate the climate changes and risk reduction of the disaster. We really need to look at how the kinds of solutions this hub will propose, the kinds of recommendations, what that actually means in terms of improving the situation of people living in informal settlements. নগরকে নিরাপদ, টেকসই ও জলবায়ু সহনশীল করতে এই কেন্দ্র হবে ভবিষ্যতের পথ প্রদর্শক, যা তৈরি করবে সরকার, নগর সমাজ এবং জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন। সঞ্জিদা স্নিগ্ধা, চ্যানেল আই, ঢাকা। দেশ ও জনগণের কল্যাণে জাতীয় স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারের বিএনপি প্রস্তুত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে সংস্কার সহ যে কোনো বিষয়ে ছাড় দিচ্ছে বিএনপি। পটুয়াখালী জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্যে তিনি নেতাকর্মীদের বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে, শিগগিরই দেশের মাটিতে দেখা হবে বলেও জানান তারেক রহমান। আক্তার হোসেন জানাচ্ছেন। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা বর্ণাঢ্য আয়োজনে প্রথম অধিবেশন উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সহ কেন্দ্রীয় ও জেলা নেতারা। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বড় দল হিসেবে দেশ ও জাতির প্রতি দায়িত্ব বেশি। দলের সুনাম ধরে রাখতে নেতাকর্মীদের জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে বলেন তিনি। বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব বড়। বিগত 15 বছর এবং তারও আগে বিভিন্ন সময়ে যখনই হুমকির মুখে পড়েছে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার, তখনই কিন্তু বিএনপি সোচ্চার হয়েছে। এই গণতন্ত্রের ভিত্তিকে যদি শক্ত ভিতের উপরে প্রতিষ্ঠিত করতে হয়, সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তথা আপনাকে এগিয়ে আসতে হবে। গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে সংস্কার সহ যে কোনো বিষয়ে বিএনপি সবচেয়ে বেশি ছাড় দিচ্ছে বলেও জানান তারেক রহমান। গণতন্ত্র মানেই বিভিন্ন রকম মত পার্থক্য থাকতেই পারে মত পার্থক্য থাকবে, কিন্তু আমি যেহেতু বড়, স্বাভাবিকভাবেই অন্য যারা আছে, যারা আমাদের সমান নয়, অবশ্যই তাদের মতামতকে, হতে পারে তারা আমাদের সাথে কোনো বিষয়ে একমত নয়, হতে পারে আমরা তাদের সাথে কোনো বিষয়ে একমত নই, কিন্তু তারপরেও তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে। বিএনপি ছাড় দিচ্ছে, আমরা মেনে নিয়েছি কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। শিগগিরই দেশের মাটিতে দেখা হবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই। প্রকৃতির নিপুণ কারিগর বাবুই পাখি সহ দেশের জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতায় গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবাদী ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, সম্প্রতি ঝালকাঠিতে শতাধিক বাবুই পাখি হত্যার মতো করুণ ও নির্মম ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা জরুরি। সেই সাথে জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ গড়তে আবাসস্থল সংরক্ষণে কার্যকর উদ্যোগেরও তাগিদ বিশেষজ্ঞদের। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। নিজ হাতে গড়া মোড়, কাঁচা ঘর খাসা, বাংলার সদাচঞ্চল নিষ্ঠাবান বুনন শিল্পী বাবুই পাখিকে নিয়ে কবিতা লিখেছিলেন রজনীকান্ত সেন।
কবির মতোই সবারই মন কেড়ে নেয় তাল কিংবা খেজুর গাছের ঝোলানো বাবুয়ের দৃষ্টিনন্দন ও মোহনীয় বাসা। আবহমান বাংলার প্রকৃতিতে বাবুই পাখির অস্তিত্ব টিকিয়ে রাখতে যখন খাবার ও বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ নিশ্চিতের তাগিদ দিচ্ছেন প্রকৃতিপ্রেমীরা, তখনই ঝালকাঠিতে ঘটে নির্মম ও নির্দয় ঘটনা। কেটে ফেলা হয় বাবুই পাখির বাসাসহ তাল গাছ, হত্যা করা হয় শত শত বাবুই পাখির ছানা। এমন ঘটনাকে প্রাণ প্রকৃতির জন্য অশনির সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এর মাধ্যমে কিন্তু প্রকৃতির একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল। শুধু যে বাবুই পাখির ক্ষতি হলো তা নয়, এই জাতীয় ঘটনাগুলো ঘটলেই কিন্তু সে খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, একবারেই তার সংখ্যা অনেকটা কমে যায়। সরকারিভাবেও আমার মনে হয় যে একটি নীতিমালা থাকা উচিত যে দেশের যে কোনো জায়গায় যেখানে গাছে পাখি বা অন্য কোনো বন্যপ্রাণীর বাসা আছে সেটি যাতে কেউ কাটতে না পারে বা ধ্বংস করতে না পারে। বিপন্ন জীববৈচিত্র্য রক্ষায় প্রাণ প্রকৃতিকে ধারণ ও সংরক্ষণের তাগিদ বিশেষজ্ঞদের। আমাদের স্থানীয় লোকদেরকে সচেতন করতে হবে, এটার কোনো বিকল্প নাই। পাখি কি ভূমিকা পালন করে প্রকৃতির জন্য, গাছ কি ভূমিকা পালন করে প্রকৃতির জন্য। আমরা যে বেঁচে আছি যে পরিবেশে, আমাদের চতুর্দিকে গাছপালা পশু পাখি এরা কি এমনি এমনি আছে না, এদের একটা বড় রোল আছে মানব সভ্যতার জন্য। সেই জিনিসগুলো আমাদের লোকাল লোকদেরকে দিতে হবে। প্রকৃতির অলংকার বাবুই পাখি সহ জীববৈচিত্র্য সংরক্ষণে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত জরুরি বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রাণী বলি, বন্য প্রাণী বলি, যাই বলি না কেন, আমাদের আশেপাশে যারা আছে তাদের সুরক্ষা যদি আমরা দিতে না পারি তাহলে কিন্তু এই পরিবেশের ভারসাম্য একেবারেই কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন এই ধরনের ঘটনা যদি চলতেই থাকে কিংবা ভবিষ্যতেও ঘটে, সেটাকে কিভাবে বন্ধ করা যায় সেটা কিন্তু ভাবতে হবে। সরকারের পাশাপাশি আমরা যারা প্রাইভেট সেক্টর থেকে নানা অ্যাক্টিভিটিজ এর মধ্যে জড়িত, তাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে। আইনের প্রয়োগটা যেমন খুব বেশি দরকার এবং পাশাপাশি সচেতনতারও দরকার আছে। দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে আবারও। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই কাজটি যে করেছে, যারা করেছে তাদের কিন্তু একেবারে কঠিন শাস্তি দিতে হবে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। শুধু বাবুই পাখিই নয়, কার্যকর ও সমন্বিত উদ্যোগে প্রতিটি প্রাণীর জন্য নিশ্চিত হবে শান্তি, সমৃদ্ধি ও সহাবস্থানের ধরিত্রী। প্রত্যাশা প্রকৃতি প্রেমীদের। সৈয়দ মাদি হওয়াদিদ, চ্যানেল আই, ঢাকা। নগরের প্রবীণ নাগরিকদের জীবনে ছাদ কৃষি হয়ে উঠছে শান্তি ও স্বস্তির ঠিকানা। সময় কাটানোর পাশাপাশি তাদের মানসিক প্রশান্তিরও আশ্রয়স্থল হয়ে উঠছে ছাদ কৃষি। মহাখালী ডিওএইচএস এ এমনই এক দৃষ্টান্ত করেছেন মমতাজ জামান। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। মহাখালী ডিওএইচএস এর ৭০০ বর্গফুটের এই ছাদ জুড়ে ফুল, ফল, শাকসবজি আর রকমারি উদ্ভিদ নিয়ে সাজানো। খুব ঘন নয়, তবে পরিপাটি এই সবুজের মাঝেই দিনের বেশিরভাগ সময় কাটে প্রবীণ নাগরিক মমতাজ জামানের। বার্ধক্য জীবনে নিঃসঙ্গতা কাটাতে নিজের ভালোবাসা আর যত্নে গড়ে তুলেছেন এই ছাদ কৃষির আয়োজন। কয় ছেলে কয় মেয়ে? 3 মেয়ে, বড় 2 মেয়ে 1 ছেলে। সবাই দেশে আছে? সবাই দেশে আছে, যে যার সেটেল। মাশাআল্লাহ, তো আপনি তো খুব সুখী মানুষ। দোয়া করবেন। ছেলেমেয়েরাও তো আসতে পায় না, সবাই ব্যস্ত, টিচারি পড়ায় টোড়ায়, তাদের আমার আশা লাগবে না। ফোন করো, খুঁজলো, আমি ভালো আছি, আমি ব্যস্ত আছি। এই গাছগাছালি এখন উদ্যোক্তার জীবনের অন্যতম প্রেরণা, মানসিক এবং শারীরিক সক্ষমতা ধরে রাখার মূল মন্ত্র। ছেলে বাইরে গেছে বেড়াতে আমেরিকা, এই জন্য আমি বাসায় থাকতে পারি না। আমার ছেলে মেয়ে দেবে না বাসায়, খালি বাসায়। দিনে আসি, রাতে আমার মেয়ের বাসায় চলে যাই, ওই ক্যান্টনমেন্টের বাসা, ওই থাকতে দেয় না। এই জন্য 2 দিন বাগান দেখি না, অস্থির লাগছে। আজকে আমার মেয়ের বাড়ি থেকে এসেই বাগানে আসছি। বয়সের সীমাকে অতিক্রম করে এখানকার প্রতিটি উদ্ভিদের সাথে গড়েছেন এক নিবিড় সম্পর্ক। এই যে পেয়ারা দেখছেন, পেয়ারা, হ্যাঁ, এটা কি ওই যে সৈয়দি পেয়ারা? হ্যাঁ, সৈয়দ পেয়ারা বলে, যে এই 2টা আছে ওখানে, হাড়িভাঙ্গা। বাহ! তারপর ওই দের কলা, কলাও হয় ওই যে। তারপর এই যে আমার আমরা খুব ধরে, এই একটা আমরা, এই আমরা প্রচুর ধরে, এই যে 2টা গাছ, এই যে আবার ফুল আসছে, আমরা খুব হয়। তারপরে এই যে আনার, এই যে আনার, আর এই গাছে আনারটা খুবই মিষ্টি। শহরে নগরে বসবাস করা বয়স্ক নাগরিকেরা একটা সময় এসে প্রচণ্ড রকম বিষণ্ণতায় চলে যান। ছেলে মেয়ে যে যার মতো ঘর সংসার নিয়ে সরে যায়।
এই সময়টাতে এদের মধ্যে অনেকেই আছে যারা ছাদ কৃষি কিংবা ছাদ বাগান করে অনেকটা ভালো আছেন। মিসেস মমতাজ তাদের মধ্যে একজন, যিনি এই ক্ষেত্রটাকে ধরে জীবনযাপন করছেন। এটাই তার আনন্দ, এটাই তার ঘর, এটাই তার সংসার। আপনার মতো এমন যদি কেউ থাকেন, তার জন্য এরকম একটি ছাদ কৃষি হতে পারে কার্যকরী ভূমিকা। ঢাকার মহাখালীর ডিওএইচএস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা ৩:০৫ হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর আমন্ত্রণ আরও একবার। দীর্ঘ ২৪ ঘন্টারও বেশি সময় ধরে বিতর্ক শেষে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মাত্র ১ ভোটের ব্যবধানে পাশ হয়েছে কর ও ব্যয় কমাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। তবে প্রতিনিধি পরিষদে এটি সহজে পাশ হওয়া নিয়ে সংশয় রয়ে গেছে। নিটোল টাটা বিশেষ সংবাদ। আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শুরু হলো স্বপ্নজয়ী সফল মানুষদের খোঁজার যাত্রা। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যক্তিগত কৃতিত্ব বা কোনো উদ্যোগের মাধ্যমে অনুকরণীয় এমন 10 ইন্সপায়ারিং হিরো খুঁজে বের করা হবে। স্টারশিপ ইন্সপায়ারিং 10 শীর্ষক বিশেষ এই উদ্যোগ নিয়েছে স্মাইল ফুড প্রোডাক্টস। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে প্রথমআলো.com। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠানে উদ্যোগটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে ছিলেন স্টারশিপ ইন্সপায়ারিং 10 এর প্রধান বিচারক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সৈয়দ ফরহাদ আনোয়ার, স্মাইল ফুড প্রোডাক্টের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান শোয়েব এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংকের পাথরঘাটা শাখার নতুন ঠিকানায় সিআরএম বুথ উদ্বোধন হয়েছে। পাথরঘাটা শাখার ব্যবস্থাপক কাজী মোহাম্মদ রিয়াজ ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন, কোতোয়ালি জোনের এসি মোহাম্মদ মাহফুজুর রহমান, ব্যাংকের চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ আখতারুজ্জামান সরকার সহ অন্যরা। সংবাদের সময় হলো আবারও বিরতি। আর বিরতির পর চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আদালত অবমাননায় শেখ হাসিনা ৬ মাসের সাজা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রথম রায়। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত বরেণ্য সঙ্গীত শিল্পী জিনাত রেহানা। গুলশানে প্রথম এবং চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজে সব স্তরের মানুষের শ্রদ্ধা। এবং জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতায় পরিবেশবাদী ও বিশেষজ্ঞদের গুরুত্বারোপ, ঝালকাঠিতে বাবুই পাখি হত্যায় আইনের কঠোর প্রয়োগের তাগিদ। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।